আমরা আজকে আসছি বড় পর্বের 46তম অধ্যায়। আগের দিন আমরা দেখেছিলাম অর্জুন স্বর্গে পৌঁছলেন এবং স্বর্গের বর্ণনা আমরা অতি সংক্ষেপে কিছুটা দেখেছিলাম। এবারে অর্জুন স্বর্গে ইন্দ্রলোকে মহাসমাদরে 5 বছর কাটিয়েছিলেন এবং নানা রকম অস্ত্রবিদ্যা ও তার সঙ্গে নৃত্য, সঙ্গীত, কলা, নানা রকম চারুকলা অর্জুন আয়ত্ত করেছিলেন। তারই মধ্যে এক সময় দেবরাজ ইন্দ্রের ইচ্ছায় আর গন্ধর্বরাজ চিত্রসেনের অনুরোধে অর্জুনকে খুশি করার জন্য একদিন সন্ধ্যায় স্বয়ং উর্বশী অর্জুনের গৃহে গেলেন। অ্যাকচুয়ালি ইন্দ্রেরই ইচ্ছা ছিল অর্জুনকে সমাদরের একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। সেই জন্য অর্জুন ইন্দ্র গন্ধর্বরাজ চিত্রসেনকে ডেকে বললেন যে উর্বশীকে বলো একদিন সন্ধ্যায় অর্জুনের কাছে যেতে, অর্জুনকে খুশি করতে। মহাভারতে অবশ্য আছে যে অর্জুনকে এতদিন দেখে উর্বশীরও অর্জুনের প্রতি খুবই আগ্রহ জন্মেছিল। যাই হোক, এই সুযোগে উর্বশী তো একদিন সন্ধ্যায় নানা রকম সাজসজ্জা করে অর্জুনের গৃহে গিয়ে পৌঁছলেন। কিন্তু উর্বশীকে দেখে অর্জুন বললেন, এই অংশটা আমরা একটু পড়বো, অল্প কটা শ্লোক, এই জন্যে যে আমরা তো সবাই মহাভারতটা নিজেরা পড়ার সুযোগ বা সময় পাই না বা সময় দিই না। আমরা লোকমুখে নানা রকম গল্প শুনি। এই অর্জুন উর্বশীর গল্পটাও এরকম নানা রকম লোকমুখে শোনা যায়। ব্যাসদেবের মহাভারতে প্রকৃত কথাটা কি লেখা আছে সেইটাই আপনাদের কাছে আমি একটু অল্প কটা শ্লোকের মধ্যে দিয়ে হাজির করতে চাই। উর্বশী যখন পৌঁছলেন সন্ধ্যায় সাজসজ্জা করে, সেই উর্বশীকে থেকে অর্জুন বললেন, অভিবাদয়ে তাং শিরসা প্রবরে, হে দেবী, হে অপ্সরা শ্রেষ্ঠা, আমি আপনাকে নতমস্তকে অভিবাদন জানাই। কি আজ্ঞাপয়সে দেবী পৃষ্যতি উপস্থিত। হে দেবী, আপনি কি আজ্ঞা নিয়ে এসেছেন বলুন, আমি আপনার আজ্ঞার, আপনার সেবায় আমি উপস্থিত। তখন অর্জুনের এই ভাব দেখে কল্পনস্য বচশ্রুতা, অর্জুনের এই কথা শুনে গত সংজ্ঞা তদুর্বশী, তখন উর্বশী তো প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা। তখন উর্বশী কি করলেন, গন্ধর্ব বচনং সর্বং শ্রাবয়ামাস তদা। গন্ধর্ব, সেই চিত্রসেন, গন্ধর্বরাজ চিত্রসেন ইন্দ্রের কথা এবং চিত্রসেনের কথা, যত যা কিছু উর্বশীকে তারা বলেছিল, সেই সমস্ত কথা উর্বশী অর্জুনকে জানাবে যে কি কারণে উর্বশী এসছে। উর্বশীর মুখে এই কথা শুনে অর্জুনের তো উনি হতবাক। উনি বললেন, দুঃশ্রুতম মেয়স্তু সুভাগে জন্মাঙ্গ বদসী ভাবিনী। এই মহিষী নারী, আপনি যা বলছেন এ কথা তো আমার কানে শোনাও পাপ। নারী সমানামি নিশ্চয়ন বরাননে। হে নারী, আপনাকে আমি গুরুপত্নী হিসেবে দেখি। যথা কুন্তি চ মাদ্রী চ শোচি চ এব মমানঘে। আমার চোখে যেমন কুন্তি, যেমন মাদ্রী, যেমন শচী মাতা, তথা চ বংশজননী তং হি মেয়দ্য করিয়সী। আপনি আমার পুরো বংশের জননী, আপনার চোখে, আমার চোখে আপনিও সেই মতো, কুন্তি মাদ্রী শচীর মতো। এই বংশজননী কথাটা সম্বন্ধে বলি। মহাভারতে আছে আদি পর্বে
এই কুরু বংশ, এটার উৎপত্তি হয়েছে পুরু বংশ থেকে, পয়রসু, বয়সুন রয়সু। এই পুরু বংশের আদি জননী ছিলেন উর্বশী। সেই জন্যই অর্জুন বলেছে আপনি আমার বংশ জননী। তারপরে বলছেন গচ্ছ মূর্ধনা প্রপন্নস্মি পাদৌতে বরবর্ণিনী। হে নারী, আমি আপনার পায়ে মাথা রেখে অনুরোধ করছি, আপনি চলে যান। তং হি মে মাতৃবৎ পূজ্যা, আপনি আমার কাছে মায়ের মতো পূজনীয়া। রক্ষয়ং পুত্রবৎ তয়া, আপনিও আমাকে তেমনি পুত্রের মতো রক্ষা করুন। অর্জুনের মুখে এইসব কথা শুনে অবশ্যই অপ্সরা উর্বশী এইসব কথা কখনো শোনেননি, কিন্তু এইসব কথা শুনে উনি তো খুব ক্রোধোন্মত্ত হয়ে উঠলেন। এবং তখন উর্বশী কি বললেন, এব মুক্তা তু পার্থেন উর্বশী ক্রোধমুচ্ছীতা। এই কথা, অর্জুনের মুখে এই কথা শুনে উর্বশী একদম ক্রোধে মূর্ছিতা হয়ে উঠলেন। আর কি করলেন, বিপন্থী ভ্রুকুটি বক্রা সাপাথ ধনঞ্জয়। এবং ভ্রুকুটি বক্র করে, বক্র ভ্রুকুটি করে উনি ধনঞ্জয় অর্জুনকে শাপ দিলেন। কি শাপ দিলেন, তস্মাৎ তং নর্তন পার্থ স্ত্রী মধ্যে মানবর্জিত। হে পার্থ, একদিন তোমাকে স্ত্রীগণের মধ্যে সম্মানহীন এক নর্তক হয়ে থাকতে হবে। অপমানিনী বিখ্যাত ষণ্ডবৎ বিচরীয়। সেই সময় তখন চলন বলন হাব ভাবের জন্য সবাই তোমাকে নপুংসক ভাববে। এই অভিশাপটি উর্বশী দিয়েছিলেন। উর্বশী ঠিক কি অভিশাপ দিয়েছিলেন, উনি এই অভিশাপ। এই কথা যখন ইন্দ্রের কানে পৌঁছল, বললেন শান্তরিত্যা শুভের বাক্যে স্বয়মানুভাষক। ইন্দ্রের কাছে যখন পৌঁছল তখন উনি মধুর কথায় অর্জুনকে সান্ত্বনা দিয়ে বললেন, সুপুত্র অদ্য পৃথা তত তয়া পুত্রেণ সত্যম। হে পুত্র, তুমি সত্য পুরুষের শিরোমণি, পুত্রেণ সত্যম। এবং সুপুত্র অদ্য পৃথা, এবং তোমার মতো পুত্র পেয়ে কুন্তী নিশ্চয়ই ভাগ্যবতী হয়েছে। তো আরো বললেন অভিশাপের ব্যাপারে। অভিশাপের ব্যাপারে ইন্দ্র বললেন, ঋষয়োপি হি ধৈর্যেন জিতা ঐতে মহাভূ। হে মহাভূজ অর্জুন, তুমি তো ধৈর্য সংযমের পরীক্ষায় ঋষিদেরও ছাড়িয়ে গেছো। যত্তু দত্তবতী শাপ উর্বশী তব মানব। এবং তোমার দেওয়া সম্মানের পরিবর্তে পরিবর্তে উর্বশী তোমাকে যে অভিশাপ দিল, যত্তু দত্তবতী শাপ উর্বশী তব মা, তোমার সম্মানের উপর প্রতিবাদে উর্বশী তোমাকে যে অভিশাপ দিয়েছে, স চাপি তে অর্থকৃত, সেই অভিশাপ তোমারই কাজে লাগবে। তা তো সাধকস্য ভবিষ্যৎ, সেই অভিশাপ ভবিষ্যতে তোমারই কাজে লাগবে। কিরকম ভাবে কাজে লাগবে, অজ্ঞাত বাসু দ্রষ্টব্য ভগৎ ভূতলে অনঘ। ওই ভূতলে মর্তে তুমি যখন ফিরে যাবে, তোমার যে বনবাসের শেষে যখন অজ্ঞাতবাসে থাকতে হবে, বর্ষে ত্রয়োদশী বীরতং খপঈশ্বর, ওই ত্রয়োদশ বর্ষ অজ্ঞাতবাসে থাকবে বছরে, ওই সময় এই অভিশাপ তোমার উপরে কার্যকরী হবে। আমরা জানি অর্জুন অজ্ঞাতবাসে উনি ওই রূপেই 1 বছর কাটিয়েছিলেন, সেটা আমরা পরে যখন ওই অধ্যায় আসবে তখন দেখব। এবং ইন্দ্র আরো বললেন, তেন নর্তেন বেশেন অপুংস্তেন তথৈব চ। সেই 1 বছর নর্তক বেশে নপুংসক ভাবের জন্য তুমি সবার অজ্ঞাতে বিচরণ করবে, কেউ জানতে পারবে না যে তুমি অর্জুন। কারণ অর্জুনের মতো বীর যদি, অর্জুন যদি সেরকম কোনো
কারণ না থাকে, তাহলে অর্জুনকে চিনতে না পারা তো খুবই কঠিন। কিন্তু ওই 1 বছর তোমার এমন হাব ভাব হবে যে কেউ আর তোমাকে চিনতেই পারবে না। বর্ষম একং বৃহৃতৈব তত পুংস্তম বাপসিয়সি। সেই 1 বছর কেটে যাওয়ার পর আবার তুমি তোমার তো ফিরে পাবে। এই হলো আদতে উর্বশী এবং অর্জুনের কাহিনী। এখানে আমরা অর্জুনের স্বর্গের দিনগুলোর কথা শেষ করব। উনি আরো কিছুদিন ছিলেন, তারপরে মাতালি তার রথ নিয়ে অর্জুনকে আবার মর্তে পৌঁছে দিয়ে গেছেন। আর সেটা কখন পৌঁছলেন সেটা আমরা পরে দেখতে পাবো। ইতিমধ্যে হয়েছে কি, একদিন লোমশ মুনি, বিখ্যাত মুনি, উনি সাক্ষাৎ করতে ইন্দ্রের সভায় গিয়েছিলেন, এবং সেখানে সেই মুহূর্তে ইন্দ্র উপস্থিত ছিলেন না, কিন্তু অর্জুনকে দেখলেন ইন্দ্রের আসনে বসে আছে। এটা দেখে লোমশ মুনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। যাই হোক, সেই লোমশ মুনি যখন আবার মর্তে ফিরে এলেন, উনি কাম্যক বনে এসে পাণ্ডবদের দেখতে পেলেন। তখন পাণ্ডবরা লোমশ মুনির কাছে অর্জুনের সমস্ত সংবাদ পেল, এবং পেয়ে তারা তো মহা আনন্দিত হলো, কারণ এতদিন তারা অর্জুনের সম্বন্ধে কিছুই জানতেন না। এবং এরপরে আমরা দেখব যে লোমশ মুনি তখন ওই পাণ্ডবদের, মানে 4 ভাই এবং দ্রৌপদীকে উপদেশ দিলেন যে তোমরা এই সুযোগে ভারতবর্ষের নানা মহান তীর্থ ভ্রমণটা করে নাও। এবং লোমশ মুনিও তাদের সঙ্গে সঙ্গে কিছু কিছু তীর্থে ওনাদের সঙ্গেই ছিলেন। আমি আগেই বলে রাখি, এই যে তীর্থ ভ্রমণ, এটার মধ্যে আমরা খুব বেশি ঢুকবো না, কারণ এটা নানা রকম তীর্থ ভ্রমণ। কিন্তু যেখানে যেখানে আমরা কোনো দার্শনিক তত্ত্ব বা তথ্য পাবো, আমরা 2-4টে শ্লোক সেখান থেকে বার করে এনে আমরা উদ্ধৃত করতে পারি। আর একটা কথা বলার আছে, এই পাণ্ডবদের তীর্থ ভ্রমণের পর্ব অনেকগুলো অধ্যায় নিয়ে লিখেছেন ব্যাসদেব। এবং আপনারা যদি একটু কখনো সময় করে পড়ে দেখেন, দেখবেন ব্যাসদেব সমস্ত ভারতের কালে কি হয়েছিল এটা নিয়ে ব্যাসদেব এত বিস্তৃত বর্ণনা করেছেন যে আমার মনে হয় কেউ যদি পাণ্ডবদের তীর্থ ভ্রমণের অধ্যায়গুলি পড়তে পারে, তাকে ভারতবর্ষের ভূগোল ইতিহাস নিয়ে তার আর কিছু পড়াশোনার দরকার পড়বে না। যাই হোক, সেটা আমরা পরের দিন আমরা ওই তীর্থ ভ্রমণের মধ্যে কোথাও কোথাও যদি কোনো বিশেষ কিছু বলার থাকে তখন তার মধ্যে যাব।